রাত তখন বেশ হয়েছে। কনকনে উত্তরে ঠান্ডা হাওয়ায় একেবারে শরীরের ভেতর পর্যন্ত জমে যাচ্ছে। শওকত মিয়া একা একা কুয়াশা কেটে চলছে। প্রতিদিন রাতে ঠিক এই সময় কোথায় যায় কে জানে। রুবিনা ঘুমিয়ে পড়েছিল। সদর দরজা খোলার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। রাতের বেলা আব্বু কোথায় যে যায় রুবিনা জানে না। জিজ্ঞাসা করলে কি যে সব বলে রুবিনা বুঝতেও পারে না। কখনো বলে পেটে দরদ হচ্ছিল, তাই ফকিরের কাছে দাওয়াই আনতে গিয়েছিল। আবার কখনো বলে একটা বৌরা খোয়াব দেখেছে কে যেন মাঠের ফসল কেটে নিয়ে গেছে, তাই নাকি দৌড়ে দেখতে গিয়েছিল। এইসব কোনো কথাই বিশ্বাস হয় না রুবিনার। খালি মনে হয় কি যেন একটা আব্বু লুকিয়ে যাচ্ছে তার কাছে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে। কেমন আছো তুমি? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তোমরা শুনতে চলেছ একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। দেবশ্রী ভট্টাচার্যের কলমে রশিদপুরের কবরস্থান। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি দিব্যেন্দু। শুনতে থাকো আজকের গল্প। আজ সকাল থেকেই ঠিক করে নিয়েছিল রুবিনা, যে করেই হোক জানতেই হবে রোজ রাতে তার আব্বু কোথায় যায়। সারাদিন পরিশ্রম তো আর কম হয় না। রাত হলে বিছানায় গা এলিয়ে দিলে চোখ দুটো ঘুমে টেনে আসে। কিন্তু রুবিনা আজ কসম নিয়েছে কিছুতেই ঘুমাবে না সে। বিছানা আঁকড়ে মরার মতো পড়ে রইল সে, আর চোখ বুঝেই অপেক্ষা করতে লাগলো কখন আব্বু বের হয়। শওকত মিয়া বোধহয় এমনভাবেই অপেক্ষা করছিল কখন রুবিনা ঘুমিয়ে পড়ে। কতক্ষণে তার নড়াচড়া থেমে যায়। বিছানায় শোয়ার পর প্রায় 1.5 ঘন্টা বাদে শওকত মিয়া মাটি থেকে উঠে বিছানার সামনে দাঁড়ালো। মেয়ের মুখের সামনে কান দিয়ে এসে বোঝার চেষ্টা করল মেয়েটা ঘুমিয়েছে তো। হ্যাঁ, ঘুমিয়েই গেছে বোধহয়, কোনো নড়াচড়া নেই। নিশ্চিন্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শওকত মিয়া গায়ের চাদরটা জড়িয়ে আস্তে করে দরজা খুলল, যাতে একটুও শব্দ না হয়। মেয়ের কান খুব খাড়া, একটু শব্দেই ধর্মর করে উঠে বসবে। একদম চুপি সারে দরজা খুলে বাইরে এলো শওকত মিয়া। কিছুক্ষণের জন্য আরাম করে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা নিজের শরীরে মেখে নিল। তারপর আরেকবার পেছনে ফিরে সবকিছু ঠিক আছে কিনা দেখে চলতে শুরু করলো। রুবিনাও সেই সময়ের জন্যই অপেক্ষা করছিল। আব্বু বের হতেই সেও উঠে পড়ল। এখনই অবশ্য খাটের নিচে নামল না। কে জানে যদি আব্বু আবার ফিরে আসে। একটু অপেক্ষা করে সে নিজেও একটা চাদরে আপদ মস্তক মুড়ে আস্তে আস্তে বের হলো বাড়ি থেকে। সারা রাস্তা ফাঁকা। এই কনকনে ঠান্ডায় একটাও লোক নেই ধারে কাছে। শালবনের ধারে সন্ধ্যের দিকে কেউ বোধহয় আগুন ধরিয়েছিল। এখনো কিছু পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। ঘাড় উঁচু করে দেখল রুবিনা। আব্বু অনেকটাই দূরে চলে গেছে। তাড়াতাড়ি পা চালালো রুবিনা। তাড়াতাড়ি কাছাকাছি পৌঁছাতে না পারলে হারিয়ে ফেলবে সে আব্বুকে। হন হন করে পা চালাচ্ছে শওকত মিয়া। এইটুকু সময়ের মধ্যেই গোলাই নদীর পার অবধি পৌঁছে গেছে। আর কিছুটা গেলেই রশিদপুরের কবর। অনেকটি জায়গা জুড়ে প্রায় 400-500 লোক ঘুমিয়ে আছে চিরতরে। প্রায় বছর 3 আগে রুবিনার আম্মিকেও এখানেই ঘুম পাড়িয়ে রেখে এসেছে আব্বু আর রুবিনা দুজনে মিলে। আব্বুর পেছনে দৌড়াতে দৌড়াতে এবার থমকে গেল রুবিনা। আব্বু কবরের দিকে যাচ্ছে কেন? এত রাতে কেউ কবরে যায় নাকি? ফকির হাবিদুল্লাহ বলে রাতের বেলা কবরের মাটি থেকে জিন আর আকাশ থেকে বেহুস্তের হুররা
নেমে আসে। কবরের ভেতর ঘুমিয়ে থাকা প্রেতাত্মাদের সাথে গপসপ করে, খানা পিনাও হয়। এই সময় কবরের কাছে যেতে নেই। তাহলে কবরের কাছে কেন যাচ্ছে শওকত মিয়া? রবিনা দুবার ঢোক গিলে থেমে গেল। এত রাতে কবরে যাওয়া কি ঠিক হবে? কিন্তু রোজ রাতে আব্বু কবরে কেন যায় সেটা তো জানতেই হবে তাকে। মনে মনে একবার আল্লাহর নাম স্মরণ করে এগিয়ে গেল সে কবরের দিকে। শওকত মিয়া গায়ের চাদরটা আরেকবার টেনে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল কবরের দিকে। একেবারে সোজা গিয়ে ডান দিকে দুটো কবর পরেই একটা জেনানার কবর। হাসিনা ফুল ভালোবাসত বলে শওকত মিয়া হাসিনার কবরের পাশে একটা জুঁই ফুলের গাছ লাগিয়েছিল। এখন শীতকাল, তাও দু একটা ফুল ভালো করে ফুটে আছে সেই গাছে। শওকত মিয়া সেই গাছের নিচে বসে পড়ল। একটা হাত কবরের উপর রেখে কি যেন বিড়বিড় করে বলতে লাগলো। হয়তো আল্লাহ মিয়ার কাছে হাসিনার জন্য দোয়া করছে। হাসিনার কবরের উপর একটা হালকা কালো ছায়া এসে পড়েছে। শওকত মিয়া দোয়া করতে এতটাই ব্যস্ত, সেদিকে বোধহয় চোখ পড়েনি। কালো ছায়াটা আস্তে আস্তে সরে গেল। আজ 1.5 বছর হলো আম্মি আপু আর রুবিনাকে ছেড়ে বেহস্তে চলে গেছে। তবু আজও রাতে বেলার দিকে আপু আসে এই কবরস্থানে। আম্মির কবরের পাশেই বসে দোয়া করে। রুবিনা চোখের কোলটা কেমন যেন ভিজে যায়। ছি, সে আব্বুর সম্বন্ধে না জানি কিসব আনাপ সানাপ ভাবছিল বোধহয় অন্য কোনো ঔরতের সাথে পীড়িত হয়েছে আব্বুর। তার সাথেই দেখা করতে যায় রোজ রাতে। বহুতবারই গুস্তাখি হয়ে গেছে রুবিনার। কাল আজানের সময় মাপ চেয়ে নিতে হবে আল্লাহ মিয়ার কাছ থেকে। রাত আরো নিঝুম হয়ে গেছে। রুবিনা প্রায় দৌড়েই বাড়ির দিকে ফিরে চলল। আপু আর আম্মির এখন গোপন কথা চলছে। এখন এখানে থাকা ঠিক নয়। জুঁই ফুলের গাছটার নিচে বসে হাসিনার কবরের উপর ডান হাতটা রেখে বিড়বিড় করছিল শওকত মিয়া। যেটাকে দোয়া বলে মনে করে ভুল করেছিল রবিনা, এখন সেই বিড়বিড় করে বলা কথাগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে। আরে ক্যা বাত, নিজে মরে শান্তি হয়নি, জাসুসি করার জন্য মেয়েটাকে এখনো এখানে ফেলে রেখেছিস। বহুত বড়ি গলতি করেছিলাম। যেদিন তোকে ধাক্কা মেরে জোয়ারের সময় গোলায় নদীতে ফেলে দিয়েছিলাম, সেদিন তোর মেয়েটাকেও ফেলে দেওয়া উচিত ছিল। বদতমিজ কাহিকা, সালি আমার পেছনে পেছনে এসে দেখছিল আমি কি করি। তুইও ওইভাবেই জাসুসি করেছিলি, তাই না? তোকে শেষ করে দিয়েছি, তাই এবার তোর মেয়েটাকেও খাতাম করে দেব। সালি উঠে বলল শওকত মিয়া, কিন্তু যেতে গিয়ে আরো একবার দাঁড়ালো। হাসিনার কবরের দিকে তাকিয়ে বিশ্রী ভঙ্গিতে হেসে উঠল। দেখবি দেখবি নাকি সালি কি করি আমি রোজ রাতে কবরে এসে? দেখবি, তারা দেখাচ্ছি। হাসিনার কবরের একেবারে পাশের মাটিটা একটু সরিয়ে দিল হাত দিয়ে। জায়গাটা ঘাসের ভাঁজে এমন করে লুকিয়ে আছে যে কেউ বোঝাই যায় না এখানে কিছু আছে বলে। মাটিটা খুবলে খুবলে একটু সরাতে গিয়েই এলো একটা কোদাল। কোদালটা হাতে নিয়েই আবার একটা বিশ্রীভাবে হেসে উঠল শওকত মিয়া। শওকত মিয়ার পান খাওয়ার লাল লাল দাঁত অন্ধকারের মধ্যে যেন জলজল করছে। নিচু থেকে হাসিনার কবরের উপর ঝুঁকে পড়ে আবার খিলখিল করে হেসে উঠল শওকত মিয়া। আজকে সকালে দেখে গেছি একজন জানানা দফন হয়েছে এখানে। এই তো তোর কবর থেকে একটু দূরেই। তুই এখানে চুপচাপ শুয়ে শুয়ে দেখ আমি কি করি। একদম নড়বি চড়বি না কিন্তু। আবার বিশ্রীভাবে খ্যাক খ্যাক করে হেসে উঠল শওকত মিয়া। তারপর কোদালটা নিয়ে এগিয়ে গেল একটু দূরে। একবার যেন দম নিল কিছুক্ষণের জন্য।
চারিদিকটা একবার তাকিয়ে দেখে নিল। মুখে বীভৎস হাসিটা একবার এসেই মিলিয়ে গেল। দুটো চোখ হিংস্র সাপদের মতো চলছে। আজই দাফন করা হয়েছে মেয়েটাকে। মাটি নরমই আছে। একবার লম্বা করে একটা শ্বাস নিয়েই শওকত মিয়া কোদাল চালাতে শুরু করলো। মাটি ছিটকে ছিটকে পড়তে লাগলো এদিক ওদিক। শওকত মিয়ার লুঙ্গিতে কাদা মাটির ছোপ ছোপ দাগ লেগে গেল মুহূর্তের মধ্যেই। আর একটু, তাহলেই কবরের মাটিটা হাঁ হয়ে যাবে। আর একটু সময়ের অপেক্ষা। আর অল্প কিছু মাটি আছে, সেটা সরাতে পারলেই সদ্য দাফন করা মৃতদেহটার নাগাল পেয়ে যাবে শওকত মিয়া। এবার যেন উত্তেজনায় কাঁপছে সে, সারা শরীরে অদ্ভুত শিরশিরানি। একটা ঘুমিয়ে থাকা মরা মেয়ে ছেলে দেখলেই শওকত মিয়া এমন করেই উত্তেজনায় কাঁপতে থাকে। মেয়েটার শরীরে পচন ধরেছে, একটু একটু কালো হয়ে গেছে বেশ কিছু জায়গা। একটা বিশ্রী গন্ধ এসে ঠেকছে নাকে। গন্ধটা যেন আরো পাগল করে দিচ্ছে শওকত মিয়াকে। চুলের মুঠি ধরে মেয়েটাকে কবর থেকে বার করে আনলো সে। সাদা চাদরে মোড়া ছিল দেহটা। এক টানে সেই আবরণটা সরিয়ে দিয়ে আবার একবার হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তারপর হাসিনার কবরের দিকে তাকিয়ে বলল, এই দেখ, এবার আমি কি করব। শুয়ে শুয়ে দেখ রে সালি। অল্প বয়সী একটি মেয়ের মৃতদেহ ছিল। গায়ের কাপড় একটু সরতেই ঘাড়ের কাছে কালশিটে দাগ। সেদিকে তাকিয়ে হেসে ফেলল শওকত। আরে, শহরের কাছে মার খেয়ে বোধ হয় মরে গেছে। একদম কচি মেয়ে মানুষ। এক সাল ভি পুরা হয়নি বোধ হয় শহরের আদর আর সহ্য করতে পারেনি। একদম সহি বাত। আদর করতে তো জানতে হয়। আমি দেখ শওকত মিয়া কেমন করে আদর করে তোকে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে শওকত মিয়ার। বুকটা যেন হাঁপড়ের মতো ওঠা নামা করছে। আরেকবার চারপাশটায় চোখ বুলিয়েই শওকত মিয়া ঝাঁপিয়ে পড়ল সেই মৃত মেয়েটার উপর। সেই বিকট বিভৎস মরা পচা গন্ধটা টেনে টেনে একেবারে নাকের ভিতর দিয়ে যতটা পারে শরীরের ভেতর ঢুকিয়ে নিল। এই বিভৎস গন্ধ তার বড় প্রিয়। মেয়েটার বিবস্ত্রা শরীর থেকে টেনে টেনে শ্বাস নিতে লাগলো শওকত মিয়া। কখনো গলার কাছ থেকে, কখনো বুকের থেকে, আবার কখনো নাভি থেকে। ওই বিভৎস কালো পচে যাওয়া শরীরটাকে চাটতে চাটতে একসময় সঙ্গম শুরু করলো শওকত মিয়া। সে কি পৈশাচিক উল্লাসে দাপাদাপি করে নিজের পৌরসত্বের সবটুকু ওই মৃতদেহের উপরে ঢেলে দিয়ে তবে শান্তি। ক্লান্ত শওকত মিয়া এবার সেই মৃতদেহের পাশে শুয়ে পড়ল হাত পা ছড়িয়ে দিয়ে। এই শীতের মধ্যেও ঘামতে শুরু করেছে সে। মুখে এখনো সেই বিশ্রী হাসিটা লেগে আছে। বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো শওকত মিয়া। কাজ শেষ। এবার পা দিয়ে লাথি মারতে মারতে ওই মৃতদেহটাকে কবরের ভেতর দিয়ে ফেলে আবার আগের মতো মাটি চাপা দিয়ে কোদালটাকে হাসিনার কবরের নিচে রেখে দিল। হাতের মাটি লুঙ্গিতে মুছে নিয়ে আবার হাসিনার কবরের কাছে এসে বলল, চিন্তা করিস না, কাল আবার আসবো। আবার একটাকে টেনে বার করব কবর থেকে। মরার গন্ধ একবার নাকে না নিলে, মরা শরীরটা একেবারে গায়ের সাথে চাপটে না ধরলে যে শান্তি হয় না আমার। অ্যাকচুয়ালি তুই ঘুমিয়ে থাক। কবরের মাটিতে ঘুমিয়ে থাকা ঘাসগুলোর ওপরে শওকত মিয়া মশমশ করে চলে যাওয়ার আওয়াজ শোনা গেল অনেকক্ষণ ধরে। সকালবেলা আব্বুর জামাকাপড় কাচতে গিয়ে অবাক হয়ে গেল রুবিনা। রোজই অবাক হয়ে যায়, আব্বুর লুঙ্গিতে এত মাটি কেন? আজ সকাল থেকে শওকত মিয়া কবরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। শুধু আজ নয়, রোজই ঘোরে, কিন্তু আজকের মতো হন্যে হয়ে ঘুরতে দেখা যায়নি তাকে কখনো। 3 দিন হয়ে গেছে
তবু একটাও মেয়ে মানুষের মরা আসেনি রশিদপুরের কবরে। এদিকে মরার গন্ধ না পেলে শরীরটা কেমন যেন আনচান আনচান করে। কাল রাতে বমিও করে ফেলেছিল শওকত মিয়া। আর কিছু না পেয়ে সেদিনে সেই মরাটাকেই আরেকবার কবর থেকে টেনে বার করেছিল, কিন্তু সেটা এখন একেবারেই পচে গেছে। হাড় থেকে মাংস আলাদা হয়ে গেছে অনেক জায়গায়। একটা পচা মরা ঘেটে সুখ নেই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরেই আসছিল শওকত মিয়া। হঠাৎ তার কানটা খাড়া হয়ে গেল। কাঁধের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। ওই তো দূরে কাঁধের যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে কারা যেন লাশ দাফন করতে আসছে। শওকত মিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। লাশ দেখে হাসলে লোকে কি বলবে? শওকত মিয়া মুখটা গম্ভীর করে এগিয়ে গেল ভিড়টার দিকে। এটা কার লাশ গো মিয়া? কার ইন্তেকাল হলো? আর বলো না, কদর মিয়ার বেটি জহর খেয়েছিল, তাকেই দফন করতে এসেছি। ওই যে দেখো, জওয়ান মেয়ের জনাজা ঘাড়ে করে আসছে কদর মিয়া। এই বয়সে জওয়ান মেয়েকে হারানোর দুঃখ কে জানে গদর মিয়া কি করে সহ্য করবে। আল্লাহ গদর মিয়াকে একটু সাহস দিও। ভদ্রলোক অপর দিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করল। বাধ্য হয়েই শওকত মিয়াকেও তাকাতে হলো উপরের দিকে, কিন্তু তার এতক্ষণে মনের মধ্যে তোলপাড় করতে শুরু করেছে। এখন শুধু রাতের অপেক্ষা। জোয়ান মেয়ের মরা, এটাই তো চেয়েছিল শওকত মিয়া। যা জানার তা জানা হয়ে গেছে, তবু কথা শুরু করে তো আর মাঝপথে থেমে যাওয়া যায় না। ভালো লাগে না ব্যাপারটা। হ্যাঁ মিয়া, তা মেয়েটা মরল কেন? জাহের গেল কেন? কে জানে মিয়া, কদর মিয়া তো কিছু বলল না। তবে শুনলাম ফয়জল মিয়া ছেলের সাথে স্কুল ছিল নাকি মেয়েটা। ফয়জল মিয়ার বেটির সাথে নিকা দিতে রাজি হলো না। আর রাজি হবেই বা কেন? ওরা কত বড় আদমি আছে। শালা গদর মিয়ার আছেই বা কি? তা সে যাই হোক, ওই ফয়জল মিয়ার বেটার সাথে নিকা হলো না দেখেই নাকি জাহার খেয়ে নিল। আর কি করবে মিয়া, সবই আল্লাহর ইচ্ছে। মেয়েটাকে কোথায় দফন করা হচ্ছে সবই দূর থেকে দেখল শওকত মিয়া। জায়গাটা যাতে অন্ধকারে চিনতে অসুবিধা না হয় তাই মনে মনে জায়গাটার একটা নকশা ছকে নিল। তারপর আস্তে আস্তে বেরিয়ে এলো কবর থেকে। আজ বিছানায় একদম টিকতে মন চাইছে না তার। সেদিনের পর থেকে রুবিনাও আর তার রাতে বের হওয়া নিয়ে প্রশ্ন করা ছেড়ে দিয়েছে। একদিকেই ভালোই হয়েছে, রোজ রোজ রুবিনার ভয়ে বেশিক্ষণ বিছানা আঁকড়ে থাকতে হয়। এখন আর দরকার হয় না। এই রাত হলেই বেরিয়ে পড়ে শওকত মিয়া। এদিনও বের হয়েছিল, কিন্তু সদর দরজা পার হতেই রুবিনার হাঁচির আওয়াজ শোনা গেল। মনে মনে গজগজ করে উঠল শওকত মিয়া। বদতমিজ কহিকা, ছিঁক মারার আর সময় পেল না। সদরের সামনে দাঁড়িয়েই একটু অপেক্ষা করল শওকত মিয়া। না, আর কোনো শব্দ আসছে না। শওকত মিয়া এবার আস্তে আস্তে রশিদপুরের কবরের দিকে পা বাড়ালো। রাতে অন্ধকারেও এই কবরে এলেই শওকত মিয়ার চোখ একদম সুন্দরবনের শেরের মতো জ্বলে ওঠে। হাসিনার কবর থেকে একবার বেশ দূরেই দফন করেছে আজকের মাইলটাকে। শওকত মিয়া হাসিনার কবরের দিকে বাঁকা চোখে তাকিয়ে একটু হেসে দাঁড়ালো। হাজার হোক নিজের বিবি বলে কথা, অন্য মুর্দাকে গলে লাগানোর আগে একবার নিজের বিবির দিকে তো তাকানো উচিত। তবে আজ আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। শরীরের ভেতরটা সেই সকাল থেকেই আনচান করছে। হাসিনার কবরের পাশ থেকে মাটি কোপানোর কোদালটা নিয়ে শওকত মিয়া এগিয়ে গেল আজকে সেই গদর মিয়ার জহর খাওয়া বেটির কবরের দিকে। মেয়েটাকে খপাত করে ধরে মাটির ওপরে এনেছে শওকত মিয়া। আস্তে আস্তে মেয়েটার শরীর থেকে জামা কাপড় সরিয়ে মৃত মানুষের গন্ধ নেবে বলে নাকটা এগিয়ে নিয়েছে শওকত মিয়া।
হঠাৎ একটা খিলখিল হাসির শব্দ শুনে ছিটকে সরে এলো শওকত মিয়া। কি ভয়ঙ্কর ব্যাপার! গদর মিয়া সেই জহর খাওয়া মেয়েটা আস্তে আস্তে উঠে বসেছে। মেয়েটা কালো হয়ে গেছে, আর তার দুটো চোখ টকটকে লাল। ভয় পেয়ে গেল শওকত মিয়া। পিছনে ঘষতে ঘষতে সরে আসতে লাগলো হাসিনের কবরের দিকে। কিন্তু গদর মিয়ার বেটি এবার হাসতে হাসতে উঠে দাঁড়িয়েছে। কি গো মিয়া, ডর পেলে নাকি? মুর্দা মেয়ে মানুষের ওপর চড়াও হয়ে ইচ্ছে মতো কেদ্দারি দেখাস? হায়, আজ আমার সাথে লড়বি আয়। এখন এখন বিবির কবরের দিকে পালাচ্ছিস কেন? আয়। একটু একটু করে এগিয়ে আসছে গদর মিয়ার বেটি। শওকত মিয়া বোধ হয় তার সেই শক্তি দিয়ে উঠে দাঁড়ালো। দৌড়ে পালাতে চাইল, কিন্তু পারল না। তার ঠিক সামনে ওই গদর মিয়ার বেটি, সম্পূর্ণ উলঙ্গ শরীর, জামা কাপড় একটু আগেই শওকত মিয়া নিজেই সরিয়েছিল। কিন্তু এই প্রথমবার কি হলো কে জানে, এরকম শরীর দেখে একটু উত্তেজিত হলো না শওকত মিয়া। ভয়ে ঘামতে লাগলো সে। গদর মিয়ার বেটি একেবারে সামনে এসে শওকত মিয়ার একেবারে নাকের কাছে নিচের উন্নত স্তন দুটো চেপে ধরল। খুশবু পাচ্ছিস? পাচ্ছিস খুশবু? মুর্দা রাতের খুশবু পাচ্ছিস? শওকত মিয়ার নাক কি বন্ধ হয়ে গেল নাকি? কোনো গন্ধই যেন পাচ্ছে না। কোনো উত্তর না পেয়ে মেয়েটা এবার পেটের কাছে চেপে ধরল নাকটা। নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সামনে শওকত মিয়ার নাক চেপে ধরতে থাকলো। কি হলো, পাচ্ছিস গন্ধ? শওকত মিয়া বোধহয় উত্তর দিতে ভুলে গেছে। সে যত চুপ করে থাকে তত চিৎকার করে মেয়েটা। কে রে, খামোশ কেন কমবক্ত? বল না, গন্ধ পাচ্ছিস? শওকত মিয়া অনেক কষ্টে মাথা নেড়ে বলে, না না না, কিছু পাচ্ছি না। আমকো ছোড় দো। আমি আর কোনোদিন এখানে আসবো না। এবার খিলখিল করে হেসে উঠল গদর মিয়ার বেটি। কেন রে মিয়া, আমাকে আদর না করেই পালিয়ে যাবে? আয়, আদর কর আমাকে। এটা এবার প্রায় লাফিয়ে এসে পড়লো শওকত মিয়ার ওপর। দুই কাঁধের দিকে দুটো পা দিয়ে তুলে তাকে খিমচে চুলের মুঠি ধরল। ব্যথায় ঘুমিয়ে উঠল শওকত মিয়া। কে রে, চিল্লাচ্ছিস কেন? একটু আগে তো আমারও চুলের মুঠি ধরে কবর থেকে টেনে তুলেছিস। শওকত মিয়া মেয়েটার ভার সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গেল। বিড়বিড় করে কিছু একটা বলতে চাইল, কিন্তু পারল না। মুখের জবান বোধহয় স্বাদ ছেড়ে দিয়েছে। জিভটা এত ভারী হয়ে গেছে যে তাকে নাড়ানো বড্ড দুষ্কর। শরীরটাও কেমন যেন অবশ হয়ে গেছে তার। হাত পা কিছুই যেন নিজের বশে নেই। সেই অর্ধচেতন শরীরটার উপর গদর মিয়ার বেটি ঝাঁপিয়ে পড়ল। ঠিক যেভাবে এতদিন সে মৃত মহিলাদের সম্ভোগ করে এসেছে, ঠিক সেইভাবেই আজ তাকে সম্ভোগ করছে ওই গদর মিয়ার বেটি। বেশ কিছুক্ষণ পর শান্ত হলো মেয়েটা। একটা অদ্ভুত চাহনি দিল শওকত মিয়ার দিকে। কি হতে পারে এরকম অদ্ভুত চাহনির অর্থ? আজই কি তবে জীবনের শেষ দিন নাকি শওকত মিয়ার? মনে মনে যেন মৃত্যুর জন্যই প্রস্তুত হলো সে। শওকত মিয়ার এরকম অবস্থা দেখে আবার খিলখিল করে হেসে উঠল মেয়েটা। এখনো ভয় পেয়ে আছো নাকি মিয়া? আরে কামবাক্ত, তোমার অবস্থা তো বকরি ঈদের ছাগলটার চেয়েও বাত্তার। মনে হচ্ছে এখনই কেউ তোমাকে জবাই করার জন্য নিয়ে যাবে। আবার খিলখিল করে হেসে উঠল মেয়েটা। শওকত মিয়া আর নড়াচড়া করতে অক্ষম। একদম মুর্দা আদমির মতোই পড়ে আছে মাটিতে। শুধু চোখ দুটোই খোলা আছে।
ইচ্ছে হলেও বন্ধ করতে পারছে না। যেন এই ভয়াবহ ব্যাপারটা তাকে দেখতেই হবে। এটাই তার এক দুদিনের জুলুমের শাস্তি। গদর মিয়ার বেটি এবার ঝুঁকে পড়ল শওকত মিয়ার একেবারে মুখের কাছে চলে এলো। তারপর একদম ফিস ফিস করে বলে উঠল, ডরো মত মিয়া, এখনই তোমাকে মারবো না। তোমার এই শরীরটা আমার খুব দরকার। অনেকের সাথে অনেক হিসাব নিকাশ করা বাকি আছে। আগে পুরা হিসাব মিটাই, তারপর এই জায়গা ছেড়ে জাহান্নামে যাব। আর আমি যতদিন আছি তোমাকেও আমার সাথেই থাকতে হবে। কি থাকবে তো মিয়া? শওকত মিয়া আবার ঘাড় নাড়ার চেষ্টা করল, কিন্তু তার আগেই গদর মিয়ার বেটি শওকত মিয়ার গলাটা টিপে ধরল। প্রচণ্ড যন্ত্রণায় শওকত মিয়ার মুখটা হা হয়ে গেল। আর ঠিক তখনই গদর মিয়ার বেটি একটা কালো ধোঁয়ার আঁকা নিয়ে শওকত মিয়ার ভেতরে, শরীরের ভেতরে ঢুকে পড়ল। কি একটা বীভৎস যন্ত্রণায় ছটফট করতে লাগলো শওকত মিয়া। মনে হচ্ছে যেন শরীরের সবকটা হাড় যেন হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে কেউ যেন ভাঙছে। প্রচণ্ড চিৎকার করে কবরের মাটিতে আছাড়ি বিছাড়ি খেলো শওকত মিয়া, কিন্তু কেউ এলো না। হাসিনার কবরের কাছে গিয়ে মাথা ঠুকতে লাগলো। সেই কবর থেকেও কোনো উত্তর এলো না। সে তো অনেকদিন আগেই ঘুমিয়ে আছে। আবার একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। মনে হলো এবার যেন নিজের শরীরের ভেতর থেকেই হাসিটা আসছে। একটা মেইলি গলার স্বর ভেসে এলো। ও মিয়া, এমন ছটপট করছো কেন? তোমার শরীরের ভেতর আমি আছি তো। একটা শরীরে দুটো আত্মা থাকবে, জায়গা করে নিতে একটু কষ্ট হবে তো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। শওকত মিয়ার শরীরটা যেন সাপের মতো এঁকে বেঁকে ঘুরতে লাগলো কবরের মাটিতে। কি হয়েছে আব্বু? কোথায় ব্যথা হয়েছে তোমার? ঠিক করে না বললে আমি ফকির বাবার কাছ থেকে দাওয়াই আনবো কি করে? সকালে ঘুম থেকে ওঠার পর আব্বুর অবস্থা দেখে রুবিনার অবস্থা কাহিল। একই অবস্থা হয়েছে তার আব্বুর। কাল ঘুমোতে যাওয়ার সময় তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সকালে এরকম অদ্ভুত লাগছে কেন আব্বুকে? কি যেন একটা অজানা ব্যথায় কুকড়ে শুয়ে আছে আব্বু। জিজ্ঞাসা করলেও কিছুই বলছে না, শুধু মুখ দিয়ে গো গো করে আওয়াজ বের করছে। এমনকি গায়ের রংটাও যেন স্বাভাবিক লাগছে না, কেমন যেন কালচে লাগছে। রুবিনা আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে আব্বু? বলবে তো আমায়। রুবিনার বুকের ভেতরটা মুচড়ে উঠল। আমি চলে গেছে তাকে ছেড়ে, এখন আব্বুও যদি এরকম করে তারপরই অবশ্য স্বাভাবিক হয়ে যায়। আব্বু নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে ভেতর ভেতর, তাই বোধহয় এরকম করছে। কি হয়েছে তোমার আব্বু? বলো না আমায়, না হলে ফকির বাবার কাছ থেকে দাওয়াই আনবো কি করে? আরে কোনো দাওয়া লাগবে না, বলছি তো আমি ঠিক আছি। কথাটা বলেই আবার ব্যথায় কাঁকড়ে উঠল শওকত মিয়া। রুবিনা ভয় পেয়ে যায় এবার। তার আব্বু রোজ রাতে কবরে যায়, আর কেউ জানুক বা না জানুক সে তো জানে। তাহলে কি কবর থেকে কোনো জিন ভর করেছে আব্বুর উপরে? আব্বু তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ফকির বাবার কাছ থেকে তোমার জন্য দাওয়াই আনছি। রুবিনা তাড়াতাড়ি ছুটে বাইরে বের হতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় শওকত মিয়া আবার বীভৎসভাবে চিৎকার করে উঠল। একটা বীভৎস গলায় শওকত মিয়া বলে উঠল, আরে দাওয়াই লাগবে না, আমার খিদে পেয়েছে, খেতে দে, জলদি কর, বহুত ভুক লেগেছে আমার, জলদি কর।
হ্যাঁ হ্যাঁ আব্বু, তুমি একটু অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসছি। রুবিনা তাড়াতাড়ি একটা বেশ বড় থালায় লুচি আর সাদা আলুর তরকারি নিয়ে এলো। এই নাস্তা তার আব্বুর খুব পছন্দের, কিন্তু নাস্তা নিয়ে এসেই যা দেখল তাতেই তার চোখ কপালে উঠে গেল। তার আব্বু উঠোন দিয়ে যাওয়া একটা কাঁকড়া বিচিকে ডান হাতে দিয়ে চাপা মেরে তারপর রুবিনার সামনেই সেটা সোজা মুখে পুরে দিল। একটা আলতো কর্মর আওয়াজে করতে করতে সেই কাঁকড়া বিচিটাকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলল তার আব্বু। রুবিনা এবার চিৎকার করে উঠল। তার মনে আর কোনো সন্দেহ নেই, তার আব্বুর শরীরে নির্ঘাত কোনো জিন ভর করেছে। এইসব তুমি কি করছো আব্বু? ফেলে দাও, ফেলে দাও এসব। দেখো, আমি তোমার জন্য নাস্তা এনেছি। এই চুপ, সাদা বাগবাগ করবি না একদম। রুবিনা ভয়ে সাদা হয়ে গেল। এ কি দেখছে সে? শওকত মিয়ার মুখের ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে রুবিনার দিকে ধেয়ে আসছে। ভয়ে রুবিনার কথা হারিয়ে গেছে। সে যত পেছনে সরে যাচ্ছে হাতটা ততটা লম্বা হচ্ছে। রুবিনা সেই কালো হাতটাকে এড়িয়ে পালাতে চাইল, কিন্তু পারল না। কালো হাতটা এসে গলা টিপে ধরল রুবিনা। শওকত মিয়া শরীরের ভেতর থেকে একটা মেয়ের গলা ভেসে এলো। ঠিকই ধরেছিস, তোর আব্বুর শরীরে আমি বাসা বেঁধেছি। বেশ করেছি। ও একটা শয়তান। তোর কি মনে হয় ও কবরে তোর আম্মির জন্য আঁশু বাহাতে যেত? আরে কামবাক্ত, তোর আম্মিকে তো ওই হেওয়ানি জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। রোজ রাতে ও কবরে যেত মুর্দা অরাতের শরীরের সাথে হেওয়ানি করার জন্য। আরে ও তো শয়তানের চেয়েও বড় শয়তান। কোনো হেওয়ানি বোধহয় মুর্দা আদমিদের সাথে বদতমিজি করে না। এই আদমি তো মুর্দাকেও বক্স দেয় না। ওকে আমার লাগবে, বুঝলি? কয়েকজনের সাথে হিসাব নিকাশ করতে হবে, তাই ওর শরীরটা কয়েকদিন আমার লাগবে। রুবিনার শরীর ক্রমশ অবশ হয়ে আসছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। কালো হাতটা আরো জোর করে চেপে ধরল রুবিনার গলা। শওকত মিয়ার শরীর থেকে আবার ভেসে এলো সেই মেয়েলি গলা। মুঝে মাফ কর দেনা রুবিনা, তোমাকে মারতে চাইনি আমি, কিন্তু কিন্তু তুমি বারবার আমার রাস্তায় এসে পড়ছো। তো বলো আমি কি করব? কখন থেকে বলছি আমার কিছু হয়নি, কোনো দাওয়াই লাগবে না। তুমি বারবার বলছো ফকির বাবার কাছে যাবে। আরে ও ফকির হাবিদুল্লাহ বড্ড জালিম আদমি আছে। একবার এই হেওয়ানকে দেখলেই বুঝে যাবে ওর মধ্যে আমি আছি। কিচ্ছু হবে না তোমার আব্বুর। আসলে একটা শরীরে দুটো রু আছে তো, তাই অমন করে তরপাচ্ছে। ঠিক হয়ে যাবে কিছুদিন পর। তখন আমি যেমন বলবো তেমন করবে তোমার আব্বু। সারে দুনিয়া জানবে তোমার আব্বু করেছে। আসলে সব কিছু আমি করব। এটুকু শাস্তি তো ওর প্রাপ্য, তাই না? যেভাবে ও মুর্দা অরাতদের সাথে বদতমিজি করে, এটুকু কষ্ট তোকে দিতেই হবে, তাই না? রুবিনার শরীরটা নিথর হয়ে গেছে। সব কথা শুনতে পেয়েছে কিনা কে জানে। মনে হয় না সবটা শুনতে পেয়েছে বলে। তার আগেই বোধহয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে তার। কালো হাতটা আবার পিছু হাঁটতে শুরু করলো। পিছু হাঁটতে হাঁটতে কালো হাতটা আবার যেমনটি ছিল তেমনটি ঢুকে গেল শওকত মিয়ার শরীরের ভেতরে। রুবিনার নিথর শরীরটা থপ করে পড়ে গেল মাটিতে। একটা বিশ্রী খিলখিলে হাসি শুনতে পেল শওকত মিয়া নিজের শরীরের ভেতর থেকে। क्या बात मिया, আমার তারিফ করবে না? আজ রাতে আর তোমাকে কবরে যেতে হবে না। তোমার বাড়িতেই তোমার জন্য একটা মুর্দা অরাতের ব্যবস্থা করে দিয়েছি। শওকত মিয়া চিৎকার করে উঠল। যত চিৎকার করছে তত যেন শরীরের মধ্যে হাতুড়ি পেটানোর শব্দটা বেরিয়ে যাচ্ছে।
মাটির মধ্যে আছাড়ি বিচারি খাচ্ছে শওকত মিয়া, আর একটু দূরেই রুবিনার নিথর শরীরটা অবাক হয়ে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে মিয়া, এত চিল্লাতে হবে না। যতই হোক নিজের বেটি আছে, তার সাথে এসব কি করে করা যায়? শওকত মিয়ার শরীরটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে শরীরে, থর থর করে কাঁপছে শরীরটা। কি হয়েছে মিয়া, তুমি এমন করছো কেন? খিদে পেয়েছে নাকি তোমার? আমারও খুব খিদে পেয়েছে। ওই একটা কাঁকড়া বিছায় কি পেট ভরে নাকি মিয়া? বড় মায়াময় শোনালো এই গদর মিয়ার বেটির গলা। চলো মিয়া, কিছু খেয়ে নেওয়া যাক। শওকত মিয়া দেখল সে মাটিতে সাপের মতো চলতে শুরু করেছে। এসব কিছুই যে নিজের ইচ্ছায় করছে তা নয়, এসব কিছুই সে নিজের ইচ্ছায় করছে না। কে যেন তার শরীরের ভেতরে ঢুকে শরীরটাকে মুচড়ে মুচড়ে নিয়ে চলছে। কাল রাতেও সে এভাবেই বাড়ি ফিরেছিল কবর থেকে, এখন এইভাবেই বাড়ির বাইরে এলো। এখন শীতকাল, সকাল হলেও কুয়াশার দাপট কমেনি, তাই বোধ হয় খুব একটা লোক চলাচল শুরু করেনি। নাহলে শওকত মিয়াকে এভাবে চলতে দেখলে লোকে যে কি বলতো কে জানে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কোথায় নিয়ে যাচ্ছ? একবার হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো শওকত মিয়া। বললাম না মিয়া, খিদে পেয়েছে। এভাবেই একে বেঁকে শওকত মিয়া এলো ঘরের বাইরে। একটা মনিবিহীন ছাগল আনমনে চলছিল রাস্তা দিয়ে। আরে বাহ, বহুত আচ্ছা খানা। চলো মিয়া, এইটাকে নিয়ে যাই ঘরের ভেতর। শওকত মিয়া আবারও প্রবলভাবে ঘাড় নেড়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তার মুখের ভেতরে থেকে একটা কালো হাত এসে ছাগলটাকে খপাত করে ধরে ফেলল। তারপর ওই অবস্থাতেই শওকত মিয়া মাটিতে সাপের মতো এঁকে বেঁকে ফিরে চলল নিজের ঘরে। রুবিনার শরীরটা এখনো পড়ে আছে ওখানে। তার সামনে বসেই ওই জ্যান্ত ছাগলটাকে খুপলে খুপলে ছিঁড়ে খেতে লাগলো শওকত মিয়া। মাঝে মাঝে ঘৃণায় চিৎকার করছে, আর তখনই কে যেন তার গলা টিপে ধরছে। আরে রে রে কামবাত, মোটা ওড়াতে শরীর চাটার সময় ঘৃণা লাগে না? এখন জ্যান্ত বকরি খেতে গিয়ে চিল্লাচ্ছিস? একদম একদম চুপ করে খা। খাওয়ার সময় বেশি হল্লা আমার ভালো লাগে না। পুরো ছাগলটাকে শেষ করার পর একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো শওকত মিয়ার মুখ থেকে। একটু সময়ের জন্য নিজের শরীরটাকে বেশ হালকা মনে হলো। অনেকক্ষণ পরে যেন নিজের দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে শওকত মিয়া। কি গো মিয়া, কি ভাবছো? তোমার ওপর দয়া হয়েছে আমার? ছেড়ে দিয়েছি তোমাকে? আরে না না, ওসব কিচ্ছু না। তোমাকে ছেড়ে দিলে আমার কাজ খতম হবে কি করে? আমার হিসাব পুরা হবে কি করে? আমি আবার তোমার শরীরেই ঢুকবো, কিন্তু তার আগে রুবিনাকে দফন করা দরকার। আল্লাহ কসম, ওই মেয়েটাকে আমি মারতে চাইনি। এমন নাছরবান্দা করছিল যে মারতেই হলো। কি ভাবছো? আরে না মিয়া, আমি মোর্দা ওরাতের সাথে বদতমিজি করি না তোমার মতো। ওকে আগে গড় দিয়ে এসো, তারপর তোমার শরীরে আবার ঢুকে যাব। অদ্ভুতভাবে মিলিয়ে গেল কালো ধোঁয়াটা, তবে একটা গা শিরশিরানি হাসি ছড়িয়ে রইল ঘরের মধ্যে। প্রায় গোটা রশিদপুর নিমন্ত্রণ হয়েছে আজ, আর নিমন্ত্রিত হবে নাই বা কেন? ফয়জল মিয়ার একমাত্র ছেলের নিকা বলে কথা, আর মেয়েও বেশ রাইস ঘরের মেয়ে, কাঁদের মিয়ার একমাত্র মেয়ে। কাঁদের মিয়ার জাগির প্রচুর। এই রশিদপুরেই কয়েক কাঠা জাগির আছে কাঁদের মিয়ার। ফয়জল মিয়ার ছেলে হায়দারের নামেই তো এক কাঠা জাগির লিখে দিয়েছে নিখার আগে। এরপর আরো কত দেবে তার ঠিক নেই। আর মেয়েকে তো চোখেই দেখা যাচ্ছে না, মাথা থেকে পা অব্দি সোনায় মোড়া। আরে শওকত মিয়া যে! খানিকটা অবাকই হয়ে যায় ফয়জল মিয়া। রশিদপুরের রাজনৈতিক মহলে শওকত মিয়ার বেশ নাম ঢাকাছে, আর এইরকম লোককে কে না হাতে রাখতে চায়। তাই ছেলের নিখাতে
সকলের সাথে শওকত মিয়াকেও নিমন্ত্রণ করেছিল ফয়জল মিয়া, কিন্তু ভাবেনি যে সে আসবে। এই তো বছর দেড়েক আগে বেচারার বিবি জলে ডুবে মারা গেল। কি অদ্ভুত ব্যাপার, সন্ধ্যের দিকে কোনো অরাত কি নদীর দিকে যায় নাকি? কেনই বা গিয়েছিল, আর কি করেই যে সে জলে ডুবে মারা গেল কেউ জানে না। কয়েকদিন পুলিশ এলো, তদন্ত হলো, তারপর সব চুপচাপ। শওকত মিয়া চাইলে হয়তো আরো তদন্ত হতো, চাইল না কেন কে জানে। আবার এই কদিন আগেই শওকত মিয়ার মেয়ে রুবিনাও মারা গেল। শওকত মিয়া বলল তার বেটি নাকি কুয়োতে পানি আনতে গিয়ে পা পিছলে কোলতলায় পড়ে মারা গেল। কিন্তু বড়ই অদ্ভুত লাগছিল সকলের ব্যাপারটা। এত সাধারণ কারণে মরলে রুবিনার চেহারাটা এমন বিভৎস দেখতে লাগছিল কেন? মনে হচ্ছিল যেন মরার আগে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। কি দেখে এত ভয় পেল কে জানে। অথচ এবারও শওকত মিয়া তেমন কোনো হাল্লা মাচালো না, বরং একটু বেশি তাড়াহুড়ো করে মেয়েকে দফন করে দিল। যাকে শওকত মিয়া যখন বলছে তখন হয়তো সত্যিই মেয়েটা কুয়োর তলায় পা পিছলে মরে গেছে। তবে এই কদিন শওকত মিয়াকে বাড়ির বাইরে খুব একটা দেখা যায়নি। কেউ বলে শওকত মিয়া নাকি তবিয়ত খুব একটা ভালো নেই, আবার কেউ বলে শওকত মিয়া বেটির ইন্তেকালের গম এখনো ভুলতে পারেনি। তাই হায়দারের নিকাতে শওকত মিয়াকে দেখা যাবে এটা একেবারেই ভাবতে পারেনি ফয়জল মিয়া। তাই দেখে বেশ খুশি হলো। বহুত বাড়িয়া শওকত মিয়া, তুমি যে হায়দারের নিকাতে আসবে সেটা একেবারেই ভাবতেই পারিনি। বহুত বাড়িয়া জি, খুশ হো গয়া। আরে গম তো সারি জিন্দগি ধরেই থাকবে, কিন্তু তাই বলে কি ইয়ার দোস্তের আওলাতের নিকাতে না গিয়ে থাকা যায়? শওকত মিয়া একটু হাসল। এতদিন বাদে এইভাবে হাসতে পেরে যেন একটু ভালো লাগছে। এই কদিন ধরে ওই হারামজাদি কুড়ে কুড়ে খেয়েছে যেন শরীরটাকে। একটু সময়ের জন্য নিস্তার দেয়নি শরীরটা। সারাক্ষণ যেন নিজের শরীরটার মধ্যে হাতুড়ি পেটার শব্দ পেয়েছে। সে তো ভাবতেই পারেনি এভাবে সোজা হয়ে দাঁড়াবে এখানে। সেদিন রুবিনাকে গোড় দেওয়ার অবধি ওই হারামজাদিকে দেখতে পায়নি শওকত মিয়া। একটা সময় তো ভাবতেও শুরু করেছিল আল্লাহর দয়াতে বোধহয় পিছু ছুটেছে ওই চুড়েলের সাথে। কিন্তু সন্ধে হতে না হতে কোথা থেকে যেন সেই কালো ধোঁয়াটা আবার ঘিরে ধরল তাকে। আরে মিয়া, কি ভেবেছিলে আমি চলে গেছি? না গো মিয়া, আমি তো এখন যেতে পারবো না। আমার যে এখনো অনেক কাম বাকি আছে। তুমি না থাকলে আমি সেই কাম করব কি করে? শওকত মিয়াকে আর কিছু বলার অবকাশ না দিয়ে কালো ধোঁয়াটা ঢুকে গেল শরীরের মধ্যে। তারপর থেকে চলছে সেই এভাবে। শরীরের হাড় গোড় যে এখনো আস্ত আছে সেটা ভাবতেই পারেনি শওকত মিয়া। যা অবস্থা চলছিল তাতে তো শওকত মিয়া ভাবতেই পারেনি হায়দারের নিখাতে আসতে পারবে বলে। আজকাল সে নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। ওই হারামজাদির রুহ তাকে পুরো কবজা করে রেখেছে। যেখানে যেতে বলে সেখানেই যেতে হয়, যা খেতে বলে তাই খেতে হয়। মানুষের অখাদ্য খাবারও খাচ্ছে এই কদিন ধরে। ছাগলের ঘিলু, জ্যান্ত মুরগির মাথা, গরুর পা। অসহ্য লাগছে এই জীবন। রোজ কাকতি মিনতি করে শওকত মিয়া কিছু লাভ হয় না। কথা শুনতে না চাইলে শরীরের ভেতর এমন প্যাচ মারে যে মনে হয় কলিজা ছিঁড়ে যাবে, জান বেরিয়ে আসবে। শওকত মিয়া তো ভাবতেই পারেনি আজ হায়দারের নিখাতে আসতে পারবে বলে। কিন্তু কাল রাতে হঠাৎই ওই শয়তানি বলে ওঠে, কি মিয়া, কাল নিকাহর দাওয়াত আছে তো যাবে তো তুমি দোস্তের বেটার নিকাহতে মেহমান হয়ে? কাল আমি তোমাকে একটুও জ্বালাতন করব না। এই তো শওকত মিয়া খুব ভালোই বুঝেছে হায়দারের নিকাতে ওই শয়তানি কিছু একটা গন্ডগোল পাকাবে। তবে তাও এই কয়েক ঘন্টার আজাদির লোভ সামলাতে পারেনি শওকত মিয়া।
অবশ্য এখানে আসতে রাজি না হলেও কি ওই শয়তানি ছাড়তো নাকি? যতক্ষণ না আসবে ততক্ষণ শরীরের ভেতর মোচড়াতে লাগবে। হঠাৎ নিজের শরীরের ভেতরটা কেমন যেন করে ওঠে। হায় আল্লাহ, এই সকলের মাঝেই ওই শয়তানি তাকে হাসির খোরাক বানাবে নাকি? আরে মিয়া, ভয় পাচ্ছ কেন? কে যেন তার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, চিন্তা করো না, কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না, শুধু তুমি শুনবে আর আমি বলবো। জিজ্ঞাসা করো তোমার দোস্তকে, হায়দার কোথায়? শওকত মিয়া আঁতকে উঠল। এই ভয়টাই সে পাচ্ছিল এতক্ষণ ধরে। ওই শয়তানি কিছু একটা ভাবছে, কিছু একটা ক্ষতি করবে ও হায়দারের, সেই জন্যই নিয়ে এসেছে এখানে। চিৎকার করে উঠল শওকত মিয়া, না না না, পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ফয়জল মিয়া অবাক হয়ে গেল। হঠাৎ করে শওকত মিয়ার কি হলো? কে হলো শওকত মিয়া? কি পারবে না? অবাক হয়ে জিজ্ঞাসা করলো ফয়জল মিয়া। তাড়াতাড়ি ব্যাপারটা সামলে নিয়ে শওকত মিয়া বলল, না, ও কিছু নয়। কথাটা শেষ করতে পারল না। মনে হলো কে যেন তার শরীরের ভেতরে সবকটা হাড় একসাথে পেঁচিয়ে ধরল। ব্যথায় ঘুমিয়ে উঠল শওকত মিয়া। কে হলো শওকত মিয়া? তবিয়ত খারাপ নাকি? না, ওই আর কি, একটু কেমন কেমন যেন করছে। আরে আরে, আপনি শুধু শুধু দাঁড়িয়ে আছেন কেন? তশরিফ রাখুন, একটু পানি নেবেন নাকি? না না, ঠিক আছি। শওকত মিয়া ঢোক গিলল। উপায় নেই, হায়দারের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হায়দার কোথায় ফয়জল মিয়া? ফয়জল মিয়া একটু অবাক হয়ে গেল। শওকত মিয়ার এই অবস্থা, আর তিনি হায়দারের খোঁজই বা করছেন কেন? না, আসলে তবিয়তটা ঠিক নেই, আমি একবার হায়দারের সঙ্গে দেখা করে চলে যাব। ফয়জল মিয়া হাসলেন। ঠিকই তো, সবেমাত্র বেটির ইন্তেকাল হয়েছে, এখনই নিকার দাওয়াত খাওয়ার ইচ্ছে হয় নাকি কারোর? হায়দার অন্দরে আছে শওকত মিয়া, আপনি অন্দরে গিয়ে দেখা করে আসুন। বাড়ির সকলেই বাইরেই আছে। একটু পরেই নিকার সব আয়োজন শুরু হবে। কাজী সাহেব এসে গেছেন। হায়দার এখন তার নিখার সাজের শেষ টান দিচ্ছে। শওকত মিয়া এলেন সেখানে। শওকত মিয়াকে দেখে একটু অবাকই হলেন হায়দার। আরে চাচা, আপনি এখানে? আমি তো নিচে যাচ্ছিলামই, আপনি এখানে এলেন কেন? শওকত মিয়া এদিক ওদিক তাকালো একটু। না, তেমন কিছু মনে হচ্ছে না তার শরীরে। একটু ভরসা পেয়ে তাড়াতাড়ি দৌড়ে এলো হায়দারের কাছে। ভাগ যাও, তোমার খুব বিপদ, ওই মেয়েটা তোমাকে শেষ করে দেবে। পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে। আরে কি হলো? কি কি বলছেন আপনি? কে কে আমাকে শেষ করে দেবে? শোনো বেটা, সব কিছু তোমাকে বুঝিয়ে বলবো, কিন্তু এত সময় আমার কাছে এখন নেই। আল্লাহর দোহাই, পালিয়ে যাও এখান থেকে। হায়দার কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই শওকত মিয়া তার হাতটা ধরল। এত জোরে চেপে ধরল হাতটা যে হায়দারের মনে হলো তার হাতটা ভেঙে যাবে। চাচা কি করছেন? ছেড়ে দিন, লাগছে আমার। ছেড়ে দেব? কি বলছো তুমি? তোমাকে কি করে ছেড়ে দেব আমি? আরে তোমার জন্য জহের খেলাম, সকলের বদনাম করালাম, এখন জাহান্নামে যাচ্ছি। একা একা যাবো নাকি গো জাহান্নামে? আমার ডর লাগবে না বুঝি? তুমি আসবে না আমার সাথে? তুমি তো আমার আশিক। হায়দারের মুখ দিয়ে আর কোনো কথা সরছে না। শওকত চাচার শরীরটা কিরকম যেন সাপের মতো বেঁকে বেঁকে যাচ্ছে, আর তার শরীর থেকে একটা মেয়ের গলা ভেসে আসছে। গলাটা তার খুব চেনা। এ তো জাহানারার গলা। জাহানারা? কিরকম যেন অস্ফুটে বেরিয়ে এলো হায়দারের গলা থেকে। যাক, চিনেছ তাহলে। আমি ভাবলাম নতুন জেনানার খবর পেয়ে পুরানা ইশকে ভুলেই গেছো। আমাকে তো তুমি কত ওয়াদা করেছিলে, আব্বুর মতের বিরুদ্ধে গিয়ে আমাকে নিকাহ করবে, কত কি বলেছিলে। আর এখন
এখন আমার কথা ভুলে গিয়ে অন্য লড়কিকে শাদি করছো। শওকত মিয়ার হাতের মধ্যে ধরা হায়দারের হাতটা যেন বেঁকে যাচ্ছে ক্রমশ। যন্ত্রণায় চিৎকার করে উঠল হায়দার। আমাকে ছেড়ে দাও জাহানারা, আমি সত্যিই তোমায় ভালোবাসি। আব্বুর অমতে যেতে পারিনি, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। হ্যাঁ তো, আমিও তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমাকে নিতে এসেছি। তোমাকে তোমাকে নিয়ে যাব আমার সাথে। তুমি তুমি আর কারোর সাথে নিকাহ করতে পারবে না। এই শেরওয়ানি কেন পড়েছ? খুলে ফেলো। আমি যেমন আছি উলঙ্গ, তুমিও তেমনই থাকবে। এসব কিছু চলবে না। শওকত মিয়া এবার পাগলের মতো হায়দারের জামা কাপড় ছিঁড়তে লাগলো, টেনে ছিঁড়ে দিল শেরওয়ানি। হায়দার পাগলের মতো চিৎকার করছে, কিন্তু নিকার জন্য বাড়িতে এত শোরগোল, কারোর কানে যাচ্ছে না হায়দারের চিৎকার। এসো হায়দার, এসো আমার কাছে এসো, এসো। শওকত মিয়া মুখের ভেতর দিয়ে একটা কালো ধোঁয়া বেরিয়ে এসে ঘিরে তুলল হায়দারকে। মনে হচ্ছে যেন হায়দারের চামড়া টেনে সরিয়ে রক্ত শুষে নিচ্ছে সেটা। এবার একটা বিকট চিৎকার করে উঠল হায়দার। বোধহয় এতক্ষণে ফয়জল মিয়ার কানে পৌঁছেছে হায়দারের চিৎকার। ছুটে এলেন তিনি। সে এক বিভৎস দৃশ্য। হায়দার পড়ে আছে নগ্ন হয়ে, সারা শরীরে চাপ চাপ রক্ত। কে যেন জোরে জোরে আঘাত করছে তাকে। আর হায়দারের বুকের উপর বসে আছে শওকত মিয়া। অবাক হয়ে দেখছে হায়দারকে, যেন কি যে হয়েছে, তিনি কি যে করছেন কিছুই বুঝতে পারছেন না। শওকত মিয়া, কি করলেন আপনি? ফয়জল মিয়ার রাগে কাঁপছে। শওকত মিয়া অঝরে কাঁদতে কাঁদতে বললেন, আমি কিছু করিনি। ওই মেয়েটা সব করেছে, বিশ্বাস করেন। ওই যে গাদার মিয়ার বেটি জাহানারা, ও করেছে এইসব, বিশ্বাস করেন। একটা বিভৎস গা শিরশিরানি হাসির আওয়াজ শোনা গেল। শওকত মিয়া চিৎকার করে উঠলেন, ওই যে শুনছেন ওর হাসিটা শুনছেন? ও করেছে এইসব, ও মেরেছে হায়দারকে, ও মেরেছে। একটা মেয়েলি কণ্ঠ ফিস ফিস করে এসে বলল শওকত মিয়ার কানে, শুনবে না, কেউ শুনবে না, শুধু তুমি শুনবে আর আমি শুনবো। মেঘা বাড়ির আনন্দ, হাসি হুল্লো সব থেমে গেছে। সবকিছু ছাপিয়ে এখন পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে, আর শোনা যাচ্ছে শওকত মিয়ার গলা। আমি কিছু করিনি। ওই মেয়েটা সব করেছে, বিশ্বাস করেন। ওই যে গাদার মিয়ার বেটি জাহানারা, ও করেছে এইসব ও করেছে, বিশ্বাস করেন। শুনছিলেন দেবশ্রী ভট্টাচার্যের কলমে আজকের বিশেষ নিবেদন, গ্রাম বাংলার একটি ভৌতিক গল্প, রশিদপুরের কবরস্থান। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে মেঘনা, তৃষা, অভিক এবং সূর্য ও সৌরভ। গল্পের শব্দ সংযোজন এবং আবহে ফিনিক্স। পোস্টার ডিজাইনে ক্রিয়েটোমেনিয়া। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে উঠুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য শুনতে থাকুন, সঙ্গে থাকুন বঙ্গ কথার।